ড্রামা শুরু হয় এই গল্পের নায়িকা মিয়া এবং তার হাজব্যান্ড চ্যানকে দেখিয়ে। মিয়া তো গর্ভবতী ছিল, ও তার হাজব্যান্ডের সাথে অনেক বেশি হ্যাপি ছিল, কিন্তু ও জানতো না তার এত হ্যাপি একটা জীবনে একটা তুফান আসবে। আর সে তুফান আর কেউ না, তার হাজব্যান্ডেরই লাভার শিশি। তারা যখন মলে ঘোরাঘুরি করছিল তখনই ওর এবং ওর হাজব্যান্ডের নজর শিশির উপরে যায়, যার সাথে একজন কাস্টমার অনেক খারাপ ব্যবহার করে আর শিশিকে অনেক বকাঝকা করে। এসব কিছু দেখার পর চ্যানের অনেকটাই খারাপ লাগে। চ্যান ওর লাভারের কাছে যাবে তার আগেই মিয়া বলে, আমার এখানে একদমই কমফোর্টেবল লাগছে না, তাই এখান থেকে চলো। সেখানে চ্যান ওর সাথে একটা রেস্টুরেন্টে আসে। তারা দুজনে সেখানে একসাথে বসেছিল। সেখানে মিয়া আমাদেরকে বলে, আমার হাজব্যান্ড চ্যান আমার সাথে থাকার পরেও তার লাভারকে ভুলতে পারছিল না। সে মাঝে মাঝে ভুলে আমাকে তার লাভারের নামেই ডেকে ফেলতো, আর মাঝে মাঝে আমার পছন্দের খাবার না এনে তার লাভারের পছন্দের খাবার নিয়ে আসতো। কিন্তু আমি সব সময় এসব কিছু ইগনোর করেছি, কারণ আমি চাইনি কোনো তৃতীয় ব্যক্তির জন্য আমার সংসার নষ্ট হোক। তাই আমি বারবার তাকে সুযোগ দিয়েছি, কিন্তু সে প্রত্যেকবারই আমাকে হতাশ করেছে। কিছু সময় পরে আমরা সুসংবাদ পাই, আমি গর্ভবতী। আমি ভেবেছিলাম এখন আমার হাজব্যান্ড হয়তো ঠিক হয়ে যাবে, কারণ বাচ্চার কথা জানার পর সে অনেকটাই পরিবর্তন হয়ে গেছিল আর আমাদের সম্পর্ক ঠিক হচ্ছিল। ফ্ল্যাশব্যাক থেকে আমরা জানতে পারি চ্যান এবং মিয়া তো ছোটবেলা থেকেই একে অপরকে চিনত। একদিন মিয়াদের গার্ডেনে বসে চ্যান তো অনেক কান্না করেছিল, তখন ও তার কাছে ক্যান্ডি আনে। এরকম ভাবে আস্তে আস্তে ওরা ভালো বন্ধু হয়ে যায় আর দুইজনে একে অপরকে ভালোবাসতেও শুরু করে। আর চ্যান ওকে প্রপোজ করে ফেলে, মিয়া রাজি হয়ে যায়। তারপর পরই ওরা বিয়ে করে ফেলে। মিয়া যখন প্রথমবার গর্ভবতী হয় তখনই ওদের জীবনে শিশি আসে মিয়ার পার্সোনাল নার্স হয়ে। কিন্তু 7 দিনে কিভাবে শিশি এবং চ্যান পরকীয়া শুরু করে দেয় মিয়াও বুঝতে পারে না। এখন আমাদের বর্তমানে সিন দেখানো হয়, ওর হাজব্যান্ড তো শিশিকে দেখার পর নিজেকে কন্ট্রোলই করতে পারে না। শিশি বারবার ওকে বলে আমার কমফোর্টেবল লাগছে, কিন্তু এর পরে ও তো চ্যান ওকে ইগনোর করে চলে যায়। মিয়া বুঝতে পারে ও তো শিশির কাছেই যাবে, তাই ও পিছু করতে শুরু করে। অন্যদিকে চ্যান তো সেই শপে চলে আসে। শিশি ওকে দেখার পর তো হ্যাপি হয়ে যায় আর পেছন থেকে ওকে হাগ করে। আরও চ্যানকে বলে, তুমি আবারও এসে গেছো, তুমি প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। ও সেখানে ওকে কার্ড দেয়। আরও শিশিকে বলে, তোমার যত টাকা লাগবে তুমি এখান থেকে বের করে নিও, আমি শুধু এখানে টাকা দেওয়ার জন্যই এসেছিলাম। শিশি বলে, এর মানে তুমি আমাকে আর ভালোবাসো না, তোমার টাকারও আমার কোনো প্রয়োজন নেই, তোমার আমার জন্য খারাপ ফিল করতে হবে না। আরও সেখানে হঠাৎ করে ওকে কিস করে ফেলে। আরও জ্যানকে বলে, তুমি কি এখনো বলবে তুমি আমাকে ভালোবাসো না? আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। যেন সেখানে শ্যামলেসের মতো ওকে কিস করতে শুরু করে। এসব কিছু দেখার পর তো মিয়ার মন পুরো ভেঙে চুরে যায়। ও আজ পর্যন্ত চ্যানকে কতই না সুযোগ দিয়েছে, প্রত্যেকবার চ্যান ওর কাছে কান্নাকাটি করে আসে, আরও ক্ষমা চাইতো আর ওর কাছে ভিক্ষা চাইতো, কিন্তু সে আজকে কি করছে? ও সেখানে তালি দেয় এবং সামনে চলে যায়। মিয়া বলে, তুমি অনেক ভালোই নাটক করেছ শুধরানোর। আসলে একজন ধোঁকাবাজ কখনোই পাল্টাতে পারে না। মিয়া শিশিকে বলে, তুমি একটা মেয়ে হয়ে আবারও আমার জীবন নষ্ট করতে কেন আবারও ফিরে আসলে? আরও জোরে ওকে একটা চড় মারে। আরও শিশিকে বলে, প্রথম চড় হলো তুমি আমার হাজব্যান্ডকে সেডিউস করেছ এই কারণে, আর দ্বিতীয় চড় এই কারণে কারণ তোমার কারণে আমি আমার প্রথম বাচ্চাকে হারিয়েছি, আর তৃতীয় চড় হলো আমার জীবন নষ্ট করার জন্য। সেখানে চ্যান্ত ওকে থামায়। মিয়া বলে, তুমি আসলেই আমাকে থামাচ্ছ, এসব কিছুর পেছনে সব থেকে বড় দোষী তুমি, তুমি আমার জীবন সম্পূর্ণ নষ্ট করে দিয়েছ। আরও চ্যানকেও একটা চড় মারে। মিয়া বলে, এ ঝড়টা আমার বিশ্বাসটা ভাঙার জন্য, আমার ভালোবাসাকে ভেঙে চুরমার করার জন্য, আর আমার জীবনটাকে ধ্বংস করার জন্য। সেখানে চ্যান তো আবারও ড্রামা শুরু করে দেয়। ও সেখানে নিজেকে নিজেই চড় মারে আর বলে, যা হয়েছে সব আমার দোষ, তাই তুমি যা বলার আমাকে বলো, শিশিকে না।
শিশিও ড্রামা শুরু করে দেয় আর বলে, তোমাদের মধ্যে আমি এসেছি, যা শাস্তি দেওয়ার আমাকে দাও। তুমি চ্যানকে ছেড়ে দাও, ওকে কিছু বলো না। মিয়া তো রেগে যায় আর বলে, তোমরা তো এরকম ব্যবহার করছো যেন সব দোষ আমার, কিন্তু আসলে তো তোমাদের দুইজনের জন্য আমার জীবন বরবাদ হয়েছে। আমি এখন বুঝতে পেরেছি তোমার হৃদয় আমি কখনোই জিততে পারবো না, তাই আমাকে ডিভোর্স দিয়ে দাও। চ্যান তো কান্নাকাটি শুরু করে দেয় আর বলে, তুমি আমাকে বলেছিলে, তুমি কি ভুলে গেছো? তুমি মরে যাবে কিন্তু আমাকে কখনোই ডিভোর্স দিবে না। তুমি এটাও বলেছিলে তুমি আমাকে ছাড়া বাঁচতে পারবে না। তাহলে তুমি কেন আজকে এসব কিছু বলছো? তুমি তোমার গর্ভে থাকা বাচ্চাকে একলা কি পালতে পারবে? পুরো দুনিয়া তোমার বাচ্চাকে নিয়ে মজা করবে, তাই এ বাচ্চার জন্য আমাদের একসাথেই থাকতে হবে। আরও মিয়ার সামনে ওর হাত দেয়, কিন্তু মিয়া সে হাত ধরে না। চ্যান ওকে বলে, আমি প্রমিস করছি আমি আর কখনো এরকম কিছু করব না। কিন্তু চ্যান ভাবে মিয়া এবারও ওকে ক্ষমা করে দিবে আর ও আবারও সে একই কাজ করবে। মিয়া বুঝতে পারে সে আর শুধরাবে না, তাই ও যেতে শুরু করে, কিন্তু পেছনে তাকায়। সেখানে চ্যান এখনও তার লাভার শিশিকে দেখছিল। এবার মিয়া কনফার্ম হয় সে কখনোই বদলাবে না। আরও সেখানে পাস্টের কথা ভাবে, যেখানে ও তার হাজব্যান্ড এবং শিশিকে বিছানায় ধরে ফেলে। ও দুইজনকে এত অন্তরঙ্গ অবস্থায় দেখে পাগলি হয়ে যায়। ও সেখানে সব দোষিত শিশিকে দেয় আর ওকে অনেক মারে। এসব কিছু দেখার পর ও তো সম্পূর্ণ ভেঙে পড়ে। ও চ্যানকে বলে, তুমি কেন আমার সাথে এরকম করলে? আমি তোমাকে অনেক ভালোবাসি। চ্যান ওকে বলে, আমি তোমাকে আর ভালোবাসি না, আমি তালাক চাই। আমি এখন শিশিকে ভালোবাসি। মিয়া বলে, তুমি এক সপ্তাহে এই মেয়েকে এত বেশি ভালোবেসে ফেললে? তুমি আমাদের ছোটবেলার ভালোবাসাকেই ভুলে গেছো? তুমি কেন এরকম করছো? তুমি আমাকে যা বলবে আমি তাই করব, কিন্তু আমাকে তালাক দিও না। কিন্তু জ্যান্ত শিশির প্রেমে পুরাই পাগল, ওকে ফোর্স করে, তাই ও সেখানে ডিভোর্স পেপারে সাইন করে ফেলে। তারপরে সিনে মিয়া তো চেক আপ করাতে হসপিটালে গিয়েছিল। সেখানে শিশির পেছনে একটা লোক পড়ে যায় আর সে লোকটা শিশিকে মারবে, কিন্তু শিশি তো মিয়াকে ধাক্কা মেরে বসে। এতে মিয়ার পেটে চাকু ঢুকে যায় আর মিয়া এভাবেই তার প্রথম বাচ্চাকে হারায়। চ্যান এসব জানার পরে শিশির কাছ থেকে অনেক দূরে সরে যায়, কিন্তু সে এখনও শিশিকে ভুলতে পারেনি। আর সেই দিনের ঘটনার কারণেই ওকে হসপিটাল থেকে বের করে দেওয়া হয়, তাই ও বর্তমানে এখন শপে কাজ করছে। চ্যানের মনে হচ্ছিল সব ওর কারণেই হয়েছে, তাই ও সেখানে ডিসাইড করে ও এখন মিয়ার সাথেই থাকবে। আর মিয়া ভাবছিল হয়তো ওর হাজব্যান্ড এখন শুধরে গেছে, কিন্তু এখন মিয়া বর্তমানে বুঝতে পারে ও কখনোই শুধরাবে না। এখন তো মিয়া ডিসাইড করে নিয়েছে এখন যাই হয়ে যাক না কেন ও চ্যানের কাছ থেকে আলাদা হয়ে যাবে। মিয়া বাড়িতে যায় এবং লকার থেকে সে ডিভোর্স পেপার বের করে। আসলে 3 বছর আগে ওর হাজব্যান্ড ওকে ফোর্স করেছিল ডিভোর্স পেপারে সাইন করাতে। সেখানে মিয়াও তো সাইন করে দিয়েছিল, কিন্তু ওর বাচ্চা মারা যাওয়ার পরে তারা তো আর ডিভোর্স নেয়নি। আর মিয়া এখন তালাক নেওয়ার জন্য সে ডিভোর্স পেপারটা ইউজ করবে। সেখানে যেন চলে আসে। মিয়া ভাবে আজকে ও ডিভোর্সের কথা ওকে বলে দিবে, কিন্তু ঠিক সে সময়ে ওকে শিশি কল করে বলে আমাকে কয়জন প্যারেশান করছে। আরও সেখানে কান্না করে বলে, প্লিজ এখানে চলে আসো, সবাই আমাকে প্যারেশান করছে। এ কথা বলার পর ও তো মিয়ার দিকে একবারে তাকায়ও না, আরও সেখান থেকে চলে যায়। চ্যানের যাওয়ার পরপরই তো সেখানে লয়ার আসে, ও লয়ারকে সব কেস বলে। সেখানে লয়ার বলে কোনো সমস্যা হবে না, কিছু সময় পরেই আপনাদের তালাক হয়ে যাবে। মিয়া তারপর বসেছিল, তখনই ওর কাছে কল আসে আর ও জানতে পারে ওর হাজব্যান্ড ওকে চিট করা ছাড়াও তার অনেকগুলো টাকা পয়সা শিশির নামে ট্রান্সফার করেছে। এই ব্যাপারে জানার পর ও অনেকটাই শকড হয়। ও চ্যানের রুমে একটা বক্স দেখেছিল, তাই ও সেই রুমে গিয়ে সেটা খোলে। ও সেটা খোলার পর তো পুরাই অবাক হয়ে যায়। সেখানে জ্যান এবং শিশির অনেক সুন্দর সুন্দর ছবি। ও মিয়ার সামনে একবার তো সব ছবিগুলাকেই ঝেড়ে ফেলেছিল। আরও মিয়াকে বলেছিল ও আর কখনোই শিশির কাছে যাবে না। আর কিছুদিন পরই তো ও সবগুলো স্টিকারের মাধ্যমে আবার জোড়া লাগিয়েছে। মিয়া বুঝতে পারে সবই ওকে দেখানোর জন্য ও নাটক করেছে। মিয়া সেখানে অনেক বেশি আপসেট হয় আর বলে, জ্যান তুমি কিভাবে আমার সাথে এরকম করতে পারলে? তখনই ওর পেট অনেক বেশি ব্যথা করে, তাই ও সেখানে জ্যানকে কল করে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য।
কিন্তু সে কল তো রিসিভ করে, কিন্তু সেখানে শিশির শব্দ পাওয়া যায়। মিয়া সে শব্দ শোনার পর বুঝতে পারে তারা দুইজনে হোটেলে আছে আর দুজনে ফিজিক্যাল হচ্ছে। শিশি তো ইচ্ছা করে সে কল রিসিভ করেছিল যাতে মিয়া সব বুঝতে পারে। সেখানে আস্তে আস্তে মিয়ার অবস্থা অনেকটাই খারাপ হয়ে যায়। ও সেখানে কোনো রকম ভাবে ওর ফোন নেয় আর অ্যাম্বুলেন্সে কল করে। অ্যাম্বুলেন্স ডাকার পরপরই তো ও সেখানে অজ্ঞান হয়ে যায়। তার কিছুক্ষণ পর ওর জ্ঞান ফিরে। ও দেখে ও এখন হসপিটালে আছে। ওর জ্ঞান ফেরার পর ও তো চ্যানেল লোকেশন চেক করে আরও জানতে পারে এখন ওর হাজব্যান্ড সে হোটেলেই আছে। মানে ও এখন কত কঠিন সময়ে আছে আর এখন তার হাজব্যান্ড তার মিস্ট্রেসের সাথে মজা করছে। মিয়া ঠিক হওয়ার পর কিছুক্ষণ পর তো বাড়িতে চলে যায়। সেখানে জ্যান ওকে বলে, আমি জানি তুমি আমাকে অনেক বেশি ভালোবাসো, আমি তোমাকে সম্মান করি, তাই তো আমি তোমাকে আমার সাথেই রেখেছি। কিন্তু শিশি তোমার কি ক্ষতি করেছে? তোমার কেন শিশিকে নিয়ে এত সমস্যা? তুমি কেন ওর সবে গুন্ডা পাঠিয়েছ যাতে সে গুন্ডারা ওকে পেরেশান করে আর ও সেখানেও জব করতে না পারে? তুমি কেন ওকে এত বেশি ঘৃণা করো? তার জীবন কেন এত কঠিন বানাচ্ছ? তুমি যদি শিশির ওপরে কোনো অ্যাটেক করো এর মানে হচ্ছে তুমি আমাকে অ্যাটেক করছো। আমি তোমাকে আমার স্ত্রী বানিয়ে রেখেছি, তাই তুমি হ্যাপি থাকো আর তাকে আমার লাভার হয়ে থাকতে দাও। আমরা একসাথে ভালো থাকবো, এতে তোমার কি সমস্যা হচ্ছে? মিয়া রেগে ওকে চর মারে আর ওকে বলে, এখনই বাড়ি থেকে বের হয়ে যাও, আর যদি বের না হও তাহলে কেস করতে আমি বাধ্য হব। চ্যান ওকে বলে, তুমি গর্ভবতী, তাই আমি তোমাকে কিছু বলছি না, না হলে আমি তোমাকে একদমই ছাড়তাম না। সেখানে চ্যান যখনই চলে যাবে তখনই পেছন থেকে মিয়া বলে, তুমি এত শিওর কিভাবে হও আমি তোমাকে ডিভোর্স দিব না? চ্যান ওকে বলে, আমি ভালোভাবেই জানি তুমি আমাকে ছাড়া এক মুহূর্তও থাকতে পারবে না। মিয়া বলে, এসব কিছু তোমার ভুল ধারণা। চ্যান বলে, ভুল নাকি ঠিক এটা আমি জানি না, কিন্তু আমি কখনোই তোমাকে ডিভোর্স দিব না, তাই তুমি চাইলেও ডিভোর্স পাবে না। এসব কিছু বলে ও চলে যায়। মিয়া বসে পড়ে আর ভাবছিল, মাঝে মাঝে আমার তো নিজের প্রতি ঘৃণা হয়। আমি এরকম একজন পার্সনকে ভালোবেসেছিলাম যে মানুষটা ভালোবাসা মানে কি তাই বোঝে না। কিন্তু এবার আমার সময় হয়ে গেছে আমার ভুল শুধরানোর। মিয়া সেখানে ওর প্যারেন্টসকে কল করে আরও বলে, আমি চ্যানকে ডিভোর্স দিব। মিয়ার প্যারেন্টস তো সেখানে অনেক হ্যাপি হয়, কারণ তারা জানতো চ্যান কেমন পার্সন আর সে কখনোই শুধরাবে না। ওর প্যারেন্টস বলে, তুমি একদমই টেনশন করো না, আমরা খুব শীঘ্রই তোমার কাছে চলে আসব। তারপরে সিনে মিয়া তার সব জিনিসপত্র বের করে যেগুলো চ্যানুকে উপহার দিয়েছিল এবং চ্যানের সাথে ওর সব পিকচারগুলো। আর সেখানে অনেকগুলো লাভ লেটারও ছিল যা কোনো এক সময় ওকে চ্যান লিখেছে। মিয়া সেখানে সব কিছু জ্বালিয়ে দেয় আর বলে, এখন আমার জীবনে এসব কিছুর কোনো প্রয়োজন নেই। মিয়া ভাবে, যেরকমভাবে আমি এইসব উপহারগুলো পোড়াচ্ছি সেরকমভাবে আমি তোমার সব স্মৃতিগুলোকেও পুড়িয়ে ফেললাম। আমি আর কখনোই তোমাকে নিয়ে কিছু ভাববো না। সেখানে শিশি ওকে মেসেজ করে এবং একটা ভিডিও পাঠায় যেখানে ও তার হাজব্যান্ডের সাথে ফিজিক্যাল হচ্ছিল। শিশি বলে, তোমার হাজব্যান্ড তোমার সাথে 5 মিনিটও থাকতে চায় না আর আমাকে তো ছাড়েই না। সে আমাকে সম্পূর্ণ ক্লান্ত করে দিয়েছে, কারণ সে আমাকে অনেক বেশি ভালোবাসে। তাছাড়া সে আমার জন্য আমার পছন্দের খাবার আর অনেকগুলো উপহারও এনেছে। তুমি এখন চুপচাপ ওর জীবন থেকে বের হয়ে যাও, না হলে আমি তোমাকে বের করে দিব। যেমনভাবে আমি আগে তোমার হাজব্যান্ডকে চুরি করেছি সেরকমভাবে আবারও ছিনিয়ে নিব। তুমি আসলে অনেক বোকা একটা মেয়ে। যদি আমার হাজব্যান্ড আমার সাথে এরকম করতো আমি তো 1 সেকেন্ডও ওর সাথে থাকতাম না। এখন দেখবে জ্যানি তোমার কাছে আসবে আর তোমাকে ওর জীবন থেকে বের করে দিবে। তার কিছুক্ষণের মধ্যেই তো জ্যান আসে আর ওকে বলে, তুমি কেন শিশি এবং আমার প্রাইভেট ভিডিওটা পাবলিশ করে দিয়েছ? মিয়া বলে, তুমি কি পাগল হয়ে গেছো? আমি কেন এরকম করব? আমার তোমাদের প্রতি কোনো ইন্টারেস্টই নেই। জ্যান তো রেগে যায় আর ওকে বলে, কি জানি সব কিছু ভাইরাল হওয়ার কারণে সে কোথায় চলে গেছে। তুমি ওকে টাকা দিয়েছ তাই না, যাতে সে আমার কাছ থেকে আলাদা হয়ে যায়। সে আমাকে সব কিছু জানিয়ে দিয়েছে, কি জানি সে কোথায় চলে গেছে। তুমি সব কিছু অনেক কঠিন বানাচ্ছ। একটা মেয়ে হয়ে তুমি কিভাবে অন্য কোনো মেয়ের সাথে এরকম করতে পারো? এত বিষাক্ত মেয়ে আমি একটাও আমার জীবনে দেখিনি।
সেখানে মিয়া ওকে ধাক্কা মারে আর বলে, আমি কেন তার ভিডিও ভাইরাল করব? আমি এখনই তোমাকে সব মেসেজ দেখাচ্ছি, ও আমাকে এতক্ষণ পর্যন্ত কি কি বলেছে। সেখানে মিয়া তো ওর ফোন দেখায়, কিন্তু ও তো সেখানে ওর ফোন নিয়ে ভেঙে ফেলে। আরও মিয়াকে বলে, তুমি এক নাম্বার মিথ্যাবাদী, আমি তোমার কোনো কথা বিশ্বাস করি না। তুমি আমাদের একে অপরের কাছ থেকে আলাদা করতে চাও। মিয়া সেখানে পাস্টের কথা ভাবে, ওর বাচ্চা মারা যাওয়ার পর ও তার কতই না কেয়ার করেছিল। মিয়া বলে, আমি তোমাকে এই কারণে সুযোগ দিয়েছিলাম কারণ তুমি আমার অনেক কেয়ার করেছিলে, কিন্তু আমি জানতাম না তুমি সিম্পেথি পাওয়ার জন্য সেসব নাটক করেছ। আমি ভেবেছিলাম তুমি হয়তো তোমার ভুলটা বুঝতে পেরেছ আর তুমি এখনো আমাকেই ভালোবাসো। চ্যানোকে বলে, আমি তোমাকে কোনোভাবেই পছন্দ করি না, আমি শুধু শিশিকে পছন্দ করি। আমি এখন আশা করি 3 বছর আগে যখন তোমার চাকু লেগেছিল তুমিও মারা যেতে, তাহলে আমাদের মধ্যে কোনো সমস্যাই থাকতো না আর শিশি আর আমার মধ্যে কেউ আসতেও পারতো না। সেখানে মিয়া ওকে চড় মারে আর বলে, তুমি কেন আমার সাথে এরকম করলে? ও সেখানে কান্না করে আর ওর সাথে ঝগড়া করে। চ্যান ওকে জোরে একটা ধাক্কা মারে, এই কারণে ওর অনেক বেশি পেট ব্যথা করা শুরু করে দেয়। ও চ্যানকে বলে, আমার পেট অনেক বেশি ব্যথা করছে, আমাকে হসপিটালে নিয়ে যাও। চ্যান ওকে বলে, তুমি আবারও ড্রামা শুরু করে দিয়েছ, আমার সিম্পেথি পাওয়ার জন্য তুমি এসব কিছু করছো, যাতে আমি আবারও তোমার সাথেই থাকি। তুমি আসলেই বোকা, আমি এখন একদমই তোমার সাথে থাকবো না। এ কথা বলে ও চলে যায়। মিয়া সেখানে কোনো রকম ভাবে ওর ফোনের কাছে যাওয়ার অনেকটাই ট্রাই করে, আরও ফোন নিয়ে আবারও অ্যাম্বুলেন্সকে কল করে। তার কিছুক্ষণ পর অ্যাম্বুলেন্স ওকে হসপিটালে নিয়ে যায়। সেখানে মিয়ার অনেক বেশি রক্তক্ষরণ হচ্ছিল। সেখানে নার্সেরা বলে, কোনো ফ্যামিলি মেম্বারের সাইন প্রয়োজন, না হলে আমরা সার্জারি কিভাবে করব। তাই ও সেখানে ওর হাজব্যান্ডকে কল করে। চ্যান তো এখনও শিশির সাথে। সেখানে নার্স ওকে বলে, আপনার ওয়াইফের প্রিমেচুয়ার ডেলিভারি হবে, তাই জলদি চলে আসেন। চ্যান এসব শোনার পর যখনই যাবে তখনই শিশি বলে, মিয়া এসব কিছু নাটক করছে। আর চ্যান তো মনে করে হয়তো সে সত্যিই বলছে, তাই ও হসপিটালে আর যায় না। মিয়া নার্সকে বলে, আমি কোনো রকমভাবে সাইন করছি, আপনারা প্লিজ আমাকে ডেলিভারি করাতে নিয়ে যান। সেখানে নার্সেরাও তো রাজি হয়ে যায় আর ওকে ভেতরে নিয়ে যায়। কিছুক্ষণ পর মিয়ার প্যারেন্টসেরা সেখানে আসে। তারা সেখানে মিয়ার জন্য প্রে করছিল যাতে মিয়া এবং তার বাচ্চার কোনো কিছু না হয়। মিয়া তো সেখানে আসাই পুরো ছেড়ে দিয়েছিল, কারণ তার শরীরের অর্ধেক রক্তই তো বের হয়ে গেছে। আর অন্যদিকে ওর হাজব্যান্ড অন্য কোনো মেয়ের সাথে নাইট স্পেন্ড করছে। তাহলে বুঝতেই পারছো মিয়ার সময়টা কতই না খারাপ। কিন্তু সেখানে একটা মিরাকেল হয়, মিয়া এবং মিয়ার বাচ্চা সম্পূর্ণ সুস্থ। সেখানে ওর প্যারেন্টসেরা অনেক বেশি হ্যাপি হয়ে যায়। মিয়া সেখানে চোখ মেলে, ওকে ওর প্যারেন্টস বলে, তুমিও ঠিক আছো এবং তোমার বাচ্চাও, তোমার একটা মেয়ে হয়েছে। আমাদের পরিবারে একটা পরী এসেছে, আমরা তার অনেক ভালো দেখাশোনা করব। আর মিয়ার জন্য ওর প্যারেন্টসেরা অনেক উপহার আনে। ওর প্যারেন্টস বলে, তুমি আমাদের পরিবারকে এত সুন্দর হ্যাপিনেস দিয়েছ, তাই এটা তোমার উপহার। তারপর সেখানে মিয়ার লয়ার আসে আর বলে, আমি শুনলাম আপনি নাকি অনেক কিউট একটা বাচ্চার জন্ম দিয়েছেন, আপনাকে সুসংবাদ। ফাইনালি আপনার হাজব্যান্ডের সাথে আপনার ডিভোর্স হয়ে গেছে, এখন আপনার ইন্ডিপেন্ডেন্স, আপনি এনজয় করুন। মিয়া তো ডিভোর্সের কথা শুনে অনেক বেশি হ্যাপি হয়ে যায়। তারপর দেখা যায় তারা হসপিটাল থেকে বের হয়ে যায়। এখন তো মিয়া অনেক কনফিডেন্ট হয়ে গেছে। ওর প্যারেন্টস বলে, তোমার আর এখন টেনশন করতে হবে না, আমি তোমার পাশে আছি। মিয়ার নজর সেখানে চ্যানের ওপরে যায়, ও তো শিশির সাথে ঘোরাঘুরি করছিল। কিন্তু এবারে সব কিছু দেখার পর ওর কোনো কিছু ফিল হয় না। ওর তো উল্টো মনে হচ্ছিল ও মুক্ত হয়ে গেছে। অন্যদিকে চ্যান ওকে বলে, তুমি আমাকে এত দামি দামি উপহার কিনে দিয়েছ, মিয়া এসব জানতে পারলে অনেক কষ্ট পাবে। একটা কাজ করো, আমরা ফ্রিতে যে স্কার্ফটা পেয়েছি তুমি মিয়াকে উপহার দিয়ে দাও, তাহলে মিয়া অনেক হ্যাপি হয়ে যাবে। চ্যান ভাবছিল শিশি কতই না ভালো, সে মিয়ার ব্যাপারে কত ভালো ভাবে। আর মিয়া তো শুধু শুধু জেলাসি ফিল করে। শিশি বলে, আজকে আমি কি তোমার বাসায় থাকতে পারি, আমার একা ভালো লাগছে না। চ্যান ওকে বলে, হ্যাঁ অবশ্যই পারবে, আর ওকে নিয়ে যায়। আরও সেখানে লক খোলার অনেকটাই ট্রাই করে, কিন্তু সেখানে ফিঙ্গারপ্রিন্ট তো ওর ম্যাচ হয় না।
সেখানে চ্যান তো কিছুই বুঝতে পারে না, আরও সেখানে মিয়াকে কল করে, কিন্তু মিয়া সেখানে কল রিসিভই করে না। শিশি তো এসব দেখার পর ওকে উস্কাতে শুরু করে আর ওকে বলে, এ বাড়িতে তোমার অধিকার আছে, তাহলে সে কিভাবে লক করে যেতে পারে? সে তো আসলেই অনেক বেশি খারাপ। চ্যান বলে, আবার আসলেই মিয়ার অবস্থা খারাপ না তো? শিশি বলে সে গর্ভবতী, এরকম হতে পারে, সে চেক আপ করাতে হসপিটালে গিয়েছে। এখন মিয়ার মাত্র 8 মাস, এত তাড়াতাড়ি কি বাচ্চা হবে নাকি? তুমি আমার জন্য ওর সাথে ঝগড়া করেছিলে, তাই হয়তো তোমাকে নিচু করতে এসব কিছু করেছে। যেন রেগে যায় আর বলে, তার উপরে আর কি বা আশা করা যায়? ও শিশিকে বলে, আমি তোমাকে আমার আরেকটা বিলাই নিয়ে যাব। তারা যখনই যাবে তখনই লয়ার আসে আর সে বলে, ফাইনালি মিয়ার সাথে তোমার ডিভোর্স হয়ে গেছে। সেখানে জ্যান্ত পুরোই অবাক হয়ে যায় আর সেখানে ডিভোর্স সার্টিফিকেট দেখে আর শিশি অনেক বেশি হ্যাপি হয়। আরও জ্যানকে বলে, ফাইনালি তোমাদের ডিভোর্স হয়ে গেছে, এখন আমরা এক হতে পারবো। কিন্তু জ্যান তো বুঝতে পারছিল না এরকম কিভাবে হতে পারে। তখন ওর সেখানে আগের কথা মনে পড়ে, যেখানে মিয়াওকে কিছু বলার ট্রাই করেছিল, কিন্তু ও সেদিন মিয়ার কোনো কথাই শোনেনি। সেখানে জ্যানের অনেক আফসোস হয়, কারণ ও যদি আগে জানতো ও মিয়াকে বোঝাতে পারতো আর ডিভোর্সও হতো না। শিশি বলে, এখন আমাদের যত ইচ্ছা আমরা এক বাসায় থাকতে পারবো, কোনো সমস্যা হবে না। লয়ার তো এসব কিছু দেখে স্মাইল করে আর ওকে বলে, যত হ্যাপি হওয়ার তুমি হয়ে নাও, পরে তোমার অবস্থা খারাপ হবে। সেখানে শিশির অনেক বেশি রাগ হয় আর লয়ারও চলে যায়। সেখানে শিশি ভাবছিল, যা যা মিয়ার ছিল এখন সব কিছু আমার হবে, আরও এবার অনেক বেশি ধনী হয়ে যাবে। কিছুক্ষণ পর জ্যানুকে ওর বাসার বাইরে নামিয়ে দেয়। শিশি বলে, তুমি তো আমার ভাড়া বাসায় আমাকে নিয়ে এসেছ, তুমি না বললে তোমার বিলাই আমাকে নিয়ে যাবে? জ্যানোকে বলে, আমি যে ডিভোর্স পেপারে সাইন করেছিলাম সেই ডিভোর্স পেপারে লেখা ছিল আমার সব প্রপার্টি মিয়া পেয়ে যাবে, তাই সেই বিলা এখন মিয়া পেয়ে গেছে। এসব কিছু দেখার পর তো শিশি অনেক বেশি রেগে যায়, কিন্তু ওর কাছ থেকে সব উপহারগুলো আবারও জ্যান নিয়ে চলে যায়। শিশিকে বলে, আমি মিয়াকে গিয়ে সব উপহারগুলো দিচ্ছি, দেখি ওকে মানানো যায় কিনা। আবারও শিশির কাছে সেই ফ্রি স্কার্ফটাই থেকে যায়। ও তো জলদি করে মিয়ার বাড়িতে আসে তার জন্য সব উপহার নিয়ে আর চিল্লাতে শুরু করে। সে মিয়ার সাথে দেখা করতে চায়, কিন্তু কেউ ওকে অ্যালাউ করে না। মিয়া জানালা দিয়ে ওকে দেখে। মিয়ার মা তো সেখানে আবর্জনার পানি ওর মুখে ছুঁড়ে মারে আর সে জ্যানকে বলে, এতদিন তুমি আমার মেয়েকে ইগনোর করেছো, আজকে কি হয়েছে? তুমি কেন এখানে এসেছো? যাও তোমার লাভারের কাছে। আর এখানে এসে কোনো লাভ হবে না, তোমার মেয়েকে আমরা তোমাকে দেখতে দিব না। চ্যান বুঝতে পারে সত্যি ওর মেয়ে হয়েছে, সেদিন নার্সে মিথ্যা বলেনি। চ্যান তো এবার আরো বেশি ক্ষমা চায় আর মিয়াকে বলে, প্লিজ আমাকে একটা চান্স দাও। মিয়ার বাবা তো সেখানে নিচে নেমে যায় আর ওকে বলে, যখন আমার মেয়ে মৃত্যুর সাথে লড়াই করছিল তখন কোথায় ছিলে? তখন তো ল্যাবার নিয়ে এনজয় করছিলে, তাহলে এখন কি হয়েছে? এখন এখানে কেন এসেছো? এখনই এখান থেকে বের হয়ে যাও। তুমি কি জানো মিয়া কিভাবে বেঁচে ফিরেছে? আমার মেয়ে প্রায় মরেই যেত, সে অনেক কষ্টে তারপরই বেঁচেছে। মিয়া সেখানে ওর কাছে আসে আর ওকে বলে, এখন এখানে তুমি কেন এসেছো? চ্যান ওকে বলে, আমাকে একটা সুযোগ দাও। মিয়ার তো অনেক বেশি রাগ হয়, ও সেখানে ওকে চড় মেরে বলে, তোমার এই বেকার চেহারা আমাকে আর দেখাবে না। আর তুমি ভেবো না আমি তোমার আশায় বসে থাকবো, তোমার মতো নির্লজ্জ মানুষ আমি একটাও দেখিনি। যখন আমি একদম মরেই যাচ্ছিলাম তখন কোথায় ছিলে, আর এখন এসেছো সুযোগ চাওয়ার জন্য? তুমি এত শ্যামলেস কিভাবে হও? আমি অগণিতবার তোমাকে সুযোগ দিয়েছি। যে মানুষ এত সুযোগ পাওয়ার পরেও শুধরায়নি, সে কি এখন শুধরাবে? তুমি কি চাও আমি তোমার সাথে যত সাফার করেছি আমার মেয়েও সেরকম সাফার করুক? আমি তোমার সাথে একদমই যাব না, আমার মেয়েকে আমি নিজেই পালতে পারি। মিয়ার বাবা সেখানে গার্ডদেরকে বলে এবং গার্ডেরা ওকে অনেক বেশি পেটায়। সেখানে চ্যানকে মারা হচ্ছিল আর ওর সেখানে ফ্ল্যাশব্যাকের সব কথাগুলোই মনে পড়ে। আর এখন ওর সত্যি আফসোস হয়, মিয়া কতই না কষ্টের সময় পার করেছে আর ও কি করেছে। ও তার লাভার নিয়ে শুয়েছিল।
চ্যান তো নিচে বসে পড়ে আর বলে, এবার আমাকে ক্ষমা করে দাও, আমি আর কখনো এরকম করব না। আরও নীল ডাউন হয়ে সেখানে বসে পড়ে। অন্যদিকে মিয়া তো অনেক বেশি চিল করে, ও সেখানে ওর খাবার খায় আর ওর মা সেখানে ওর বাচ্চাকে সামলায়। সেখানে মা ওকে বলে, এখন যাই হয়ে যাক না কেন তুমি চ্যানের কাছে আর ফিরে যাবে না। আর অন্যদিকে নীল ডাউন হওয়ার কারণে ওর অবস্থা খারাপ হয়ে যায়। চ্যান তো এখনো বলে, আপনারা যদি মিয়ার সাথে আমাকে দেখা করতে না দেন আমি এভাবেই বসে থাকবো। চ্যান তো সেখানে ফ্ল্যাশব্যাকের কথা ভাবে। ও ভেবেছিল ও এবার ওর সাথে ভালো করে সংসার করবে, কিন্তু শিশে আসার পর ও তার ক্যারেক্টারকে সামলাতে পারেনি। আরও দ্বিতীয়বারও ওকে চিট করে বসে। সেখানে চ্যান তো অনেক বেশি ড্রামা করছিল। তখনই মিয়ার বাবা এসে ওর মুখের মধ্যে কাপড় ঢুকিয়ে দেয় আর চ্যানকে বলে, এখান থেকে চলে যাও, না হলে কিন্তু আমি পুলিশকে ডাকবো। আর সব গার্ডদেরকে নিয়ে চলে যায়। তার কিছুক্ষণ পরই তো ওর কাছে শিশি আসে আর ওকে বলে, কেন তোমার অবস্থা এরকম? চ্যান ভাবে, যদি মিয়ার মা বাবা শিশিকে দেখে ফেলে তাহলে আমার জন্য সমস্যা আরও বেড়ে যাবে, তখন তারা আরও আগে আমাকে ক্ষমা করবে না। আরও শিশিকে যাওয়ার জন্য বলে, কিন্তু শিশি তো নীল ডাউন হয়ে বসে পড়ে। আরও চ্যানকে বলে, তুমি যদি আমার সাথে না যাও তাহলে আমিও যাব না, কারণ ভুল শুধু তুমি করনি, আমিও করেছি। তারা যখন একসাথে নীল ডাউন হয়ে বসেছিল, মিয়ার প্যারেন্টস তো আবার এই সব কিছু দেখে ফেলে। তারা সেখানে আসে আর দুইজনকে মেরে ভর্তা বানিয়ে দেয়। মিয়া এসব দেখার পর আবারও ভেতরে চলে যায়। চ্যান তো হসপিটালে ভর্তি ছিল, কিন্তু মিয়া তারপরেও ওর কাছে আসে না। সেখানে শিশি ওর হাত ধরে বলে, তুমি কি ঠিক আছো? কিন্তু চ্যানের জ্ঞান ফেরার পর তো ও সবখানে মিয়াকে খুঁজছিল। এসব দেখার পর শিশি অনেকটাই জেলাস হয়। শিশি বলে, আমি সে সময়ে তোমার পাশে ছিলাম আর তোমার জন্য আমি মা রখিয়েছি, আর তুমি এখন মিয়ার কথা ভাবছো। মিয়া কেন তোমার জীবনে এত হঠাৎ করে ইম্পর্টেন্ট হয়ে গেল? চ্যান ওকে শান্ত করে। শিশি বলে, আমার না টাকার প্রয়োজন আমাদের হসপিটাল বিল পে করার জন্য, তাই তুমি কি আমাকে কিছু টাকা দিতে পারো? চ্যান ওকে দিয়ে কোট আনায় এবং ওকে কার্ড দেয়। তারপরে তারা হসপিটাল থেকে বের হয়। চ্যান তো শিশিকে বলে, আমি এখন তোমার সাথেই থাকবো তোমার বাড়িতে। শিশি বলে, আমি তো আমার আগের বাড়ি ছেড়ে দিয়েছি তোমার সাথে থাকার জন্য। আমি তো এখন তোমার ওয়াইফ হই, তাই তোমার সাথেই তো থাকবো। চ্যান বুঝতে পারে মিয়ার কাছে ক্ষমা চাওয়া ছাড়া ওর কাছে কোনো উপায় নেই, না হলেও বাড়িতে কিভাবে থাকবে। ও তখন শিশির কাছ থেকে সে কার্ড নিয়ে বলে, এটার মধ্যে কিছু টাকাই আছে, এগুলো দিয়ে আমি মিয়ার জন্য উপহার কিনবো আর আমি ওকে মানাবো। তাই ও শিশির কাছ থেকে সে কার্ডটা নিয়ে ফেলে আর ও সেখানে অনেকগুলো উপহার কিনে ওর কাছে চলে যায় ওকে মানাতে, কিন্তু গার্ডেরা ওকে অ্যালাউ করে না। সেখানে চ্যান যখনই চলে যাবে তখনই একটা গার্ড আসে এবং তার সব উপহার নিয়ে ভেতরে চলে যায়, কিন্তু চ্যানকে অ্যালাউ করে না। কিছুক্ষণ পর সে গার্ড তো সব উপহার নিয়ে আসে আর মিয়াকে বলে, মিস্টার চ্যান এগুলো এনেছে। মিয়া বলে, সে যদি আরো উপহার আনে সব উপহারগুলো নিয়ে এসো, কিন্তু ওকে অ্যালাউ করবে না। অন্যদিকে চ্যান ভাবে হয়তো মিয়ার হৃদয়ে ওর জন্য এখনো জায়গা আছে, তাই তো ও তার সব উপহারগুলোকে অ্যাকসেপ্ট করেছে। সে খুব শীঘ্রই আমাকে ক্ষমা করে দিবে, আমি এবার ওকে আর চিট করব না, আমি এবার মিয়ার সাথেই সংসার করব। তখনই জ্যান্ত কিছু একটা শব্দ পায়। ও কিচেনে গিয়ে দেখে শিশি ওর হাত কেটে ফেলেছে। ও সেখানে জলদি করে ওকে হসপিটালে নিয়ে যায়। ডাক্তার বলে সে অনেক ডিপ্রেশনে আছে, আপনার এখন ওর পাশেই থাকতে হবে, না হলে সে যে কোনো টাইমে সুইসাইড করতে পারে। বর্তমানে চ্যানের তো অনেক আফসোস হয় ও কেন শিশিকে হ্যাঁ বলেছিল। ও যদি শিশির সাথে সম্পর্কে না জড়াতো ওর মিয়ার সাথে অনেক সুন্দর একটা সংসার হতো। আর এখনো চাইলেও তো মিয়ার কাছে ফিরে যেতে পারবে না, ওর এখন তার লাভারের সাথেই থাকতে হবে। ও কিছুই বুঝতে পারছিল না। তারপর আমাদের কয়দিন পরে সিন দেখানো হয় যেখানে মিয়া গাড়ি দিয়ে কোথাও যাচ্ছিল। তখনই অনেক বড় একজন বিজনেসম্যান মিস্টার চিনুকে কল করে আর সে মিয়াকে বলে, আমি তোমার সাথে কাজ করতে চাই। মিয়াও রাজি হয়ে যায় তার সাথে কাজ করার জন্য। তারপর মিয়া কাজ করে যখন তার বাড়িতে ফিরে আসে তখনই ওর সাথে চ্যানের দেখা হয়ে যায়। চ্যান বলে, আমি মিয়ার সাথে কথা বলতে চাই।
মিয়া সেখানে কথা বলার জন্য নিচে নামে। চ্যান তো মিয়াকে দেখার পর চিনতেই পারছিল না, কারণ তার চেহারায় এত সুন্দর একটা গ্লো। চ্যান ওকে বলে, তুমি আসলেই অনেক সুন্দরী হয়ে গেছো। মিয়া বলে, তুমি কখনোই আমাকে হ্যাপি থাকতেই দাওনি, তাহলে এগুলো আগে আসবে কিভাবে? এখন আমি অনেক বেশি হ্যাপি থাকি, আর আমি এখন গ্লো করি এবং সুন্দরী হয়ে গেছি। চ্যান বলে, আমি তোমাকে একটা রিকোয়েস্ট করব, প্লিজ আমাকে আরেকটা সুযোগ দাও। যখন আমি শুধরাতে রাজি ছিলাম না, তখন তুমি আমাকে অনেক সুযোগ দিয়েছ, কিন্তু এবার আমি সত্যিই শুধরে যাব, তাই প্লিজ আমাকে ক্ষমা করে দাও। মিয়া বলে, এখন তুমি শুধরাও কি না এতে আমার কিছুই যায় আসে না, কারণ আমার মনে এখন তোমার জন্য আর কোনো ফিলিংস বাকি নেই। এসব কিছু বলে ও তো আবারও যেতে শুরু করে। চ্যান ভাবে এখন মিয়া আসলেই পরিবর্তন হয়ে গেছে। আগে সে আমাকে যেরকম চোখে দেখতো, এখন সেরকম ভাবে সে আমাকে আর দেখে না। মিয়াও সেখানে ওকে ইগনোর করে আর সেখান থেকে চলে যায়। চ্যান তো দূর থেকে দেখছিল আর কিছুই করতে পারে না। অন্যদিকে ড্রাইভার তো মিয়াকে বলে, আপনি চ্যানের সাথে যা করেছেন একদম ঠিক করেছেন, সে এটাই ডিজার্ভ করতো। মিয়া বলে, হ্যাঁ, ধোঁকাবাজেরা সবসময় ধোঁকাবাজই থাকে। তার কিছুক্ষণ পর তো শিশিকে দেখানো হয়, ও তো হসপিটালের সব জিনিসপত্র এক এক জায়গায় ফেলাফেলি শুরু করে দিয়েছে। চ্যান আসার পর তো ও চিল্লাতে শুরু করে, তুমি আমাকে ধোঁকা দিয়ে দিয়েছ, আবারও মিয়ার কাছে চলে গেছ। এসব কিছু বলে ও তো চ্যানকে মারা শুরু করে দিয়েছে। চ্যানও রেগে সেখানে ওকে চড় মেরে বসে আর বলে, শিশি, তুমি কি পাগল হয়ে গেছো? আমি তোমার জন্য খাবার আনতে গেছিলাম, তুমি আসলে একটা পাগল মেয়ে, কেন জানি আমি তোমার সাথে ফেসে গেলাম। সেখানে শিশি ওর কাছে ক্ষমা চায় আর বলে, সরি, আমি ভুল ভেবেছিলাম, কিন্তু প্লিজ আমাকে বিয়ে করে ফেলো, না হলে কিন্তু আমি সুইসাইড করে ফেলবো। তারপর দেখা যায় যেন ওকে বিয়ে করে ফেলে। বিয়ের সার্টিফিকেট নেওয়ার পর তো শিশি সবার আগে পিকচার তুলে মিয়াকে পাঠিয়ে দেয় আর মিয়াকে মেসেজ করে বলে, ফাইনালি আমরা লিগ্যাল কাপল হয়ে গেছি। চ্যান আমার কত কেয়ার করে, কত ভালোবাসে, আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। সে আমাকে এক মিনিটও একা ছাড়ে না। ও মেসেজে এসব কিছু বলে দেয়, কিন্তু চ্যান তো ওর সাথে যাওয়ার জন্য রাজি হচ্ছিল না। আর শিশিও বুঝতে পারছিল আগে চ্যান ওর সাথে কত ভালো ব্যবহার করত, কিন্তু এখন সে তার সাথে ভালো ব্যবহারও করে না। শিশি বলে, তুমি আগে বলেছিলে তোমার প্রপার্টি আমার নামে করবে, এখন কবে করবে? এখন তো আমি তোমার ওয়াইফ হয়ে গেছি, তোমার টাকা পয়সার প্রতি আমার কোনো লোভ নেই, কিন্তু আমি তোমাকে ভালোবাসি, তাই তোমার সব কিছু গুছিয়ে রাখতে চাই। চ্যানোকে বলে, আমি তোমাকে আমার কার্ড দিব, তোমার যত টাকা ইচ্ছা তুমি খরচ করতে পারবে। শিশি খুশি হয়, কিন্তু আসলে ওর কার্ডে তো কোনো টাকাই ছিল না। চ্যানোকে বলে, আমার তোমাকে কিছু বলার আছে, আসলে আমার সব প্রপার্টি মিয়ার নামে হয়ে গেছে। শিশি পুরাই রেগে যায় আর বলে, সব যদি মিয়ার নামে হয়ে যায় তাহলে আমি কি পাবো? চ্যানোকে বলে, তুমি না বললে তুমি আমার টাকার প্রতি একদমই লোভী না, তাহলে এখন এসব কেন বলছো? শিশি বলে, বাঁচার জন্য হলেও তো টাকার প্রয়োজন, আমি তাই বলছিলাম। আমি কিছু জানি না, আমি গরিবের মতো বাঁচতে পারবো না, তুমি টাকা ইনকাম করার ব্যবস্থা করো। এসব বলে ও তো চলে যায় আর সেখানে জ্যান্ত পুতুলের মতো দাঁড়িয়ে থাকে। আরও ভাবে, এখন আমি কি করব? তারপরে সিনে মিয়াকে দেখানো হয় ও তো মিস্টার চিনের সাথে দেখা করতে যায়। তারা যখন রেস্টুরেন্টে কথাবার্তা বলছিল, তখনই সেখানে ওদের দুইজনের এন্ট্রি হয়। মিস্টার চিন তখন কোনো কাজের জন্য দূরে ছিল। শিশি ওর কাছে আসে আর ওকে বলে, তুমি আমাদের পিছু করতে করতে এখানেও চলে এসেছ, তোমার মতো খারাপ মেয়ে আমি একটাও দেখিনি। তখনই চিন এসে বলে, এ দুইজন আবার কারা, আর তারা এখানে কি ফালতু কথা বলছে? মিয়া বলে, সে আমার এক্স হাজব্যান্ড আর এটা হচ্ছে ওর লাভার। চিন বলে, ওরা দুজনেই বোকা, ওরা একে অপরকেই ডিজার্ভ করে। শিশি বলে, আমার হাজব্যান্ডের টাকা খেয়ে তুমি এরকম ভাবে উড়ছো, এত ভালো জামা পরছো, আর আমার কাছে কোনো টাকাই অবশিষ্ট নেই। আরও মিয়াকে মারবে, যেন ওকে থামায় আর বলে, মিয়া কিছুই চায়নি, আমি নিজে থেকেই ওকে দিয়েছি, তাই তুমি ওর সাথে ঝগড়া করো না। কিন্তু শিশি কোনো কথাই শোনে না, ও ঝগড়া বাঁধিয়ে দেয় আর বলে, আমার হাজব্যান্ডের যা যা আছে সবই আমাকে ফিরিয়ে দাও। চ্যান ওকে থামায়, কিন্তু শিশি তো কিছু একটা দিয়ে ওকে আঘাত করতে যায়, কিন্তু মিস্টার চিন ওর সামনে চলে আসে, এ কারণে সে আঘাত ওর লাগে
মিয়া সেখানে চ্যানকে বলে তোমার পাগল লাভারকে সামলে রাখো। সেখানে শিশি ওকে আবারও মারতে যাবে, কিন্তু ওকে ওর হাজবেন্ডই চড় মেরে বসে। আর ও শিশিকে বলে আমরা ডিনার করতে এসেছি, আর তুমি কি সব ফালতু কথাবার্তা বলছো? তোমার সাথে আমি থাকতেই চাই না। এ কথা বলে ও চলে যায়। সেখানে শিশিও তো ওর পেছনেই চলে যায়। মিয়া সেখানে চিনকে বলে তুমি এখনই তোমার জামা চেঞ্জ করো। তার কিছুক্ষণ পর তো মিয়া ওষুধ নিয়ে সে রুমের বাইরে আসে। তখনই চিন ওকে আওয়াজ লাগায়, তাই ও সেখানে ভেতরে প্রবেশ করে। সেখানে চিন ওকে কাছে করে ফেলে আর ওকে বলে আমি স্কুলের সময় থেকেই তোমাকে পছন্দ করি। তুমি আগে চ্যানকে পছন্দ করতে, তাই আমি তোমাকে আগে কিছুই বলিনি। আমি তোমাকে বিয়ে করতে চাই। মিয়া তো এ কথা শোনার পর পুরাই চুপ হয়ে যায় আর ওকে বলে আমি পরে ভেবে তোমাকে অ্যান্সার করব। সেখানে চিন তো ওর জামা খোলে আর ও সেখানে ওকে ওষুধ লাগিয়ে দেয়। আর মিয়া তো আস্তে করে ওকে ফু দেয়। সেখানে সে মুমেন্ট অনেক বেশি রোমান্টিক হয়ে যায়। চিন ওকে বলে আমি জানি তুমি এখনো ট্রমায় আছো, তোমার সাথে অনেক খারাপ হয়েছে, কিন্তু আমি চাই তুমি একটা সুযোগ আমাকে দিও। হতে পারে আমি তোমার জীবন খুশিতে ভরে দিব। সেখানে মিয়া তো ওর কথায় স্মাইল করে। সেন বলে তুমি আমাকে যে কোনো সময় কল করতে পারো, আমি সব সময় তোমার জন্য অ্যাভেলেবেল। আর যখনই তোমার মনে হবে তোমার কোনো পার্টনারের প্রয়োজন, তখন আমাকে মনে করো। মিয়া বলে ঠিক আছে, দেখা যাবে। তারপরে সিনে আমাদের একটা পার্টি দেখানো হয়। সেখানে চ্যান এবং শিশিও ছিল। সেখানে শিশি অনেক বেশি হ্যাপি হয়ে যায় এত একটা বড় পার্টিতে এসে। তখনই ওর নজর মিয়া এবং চিনের ওপরে যায়। শিশি কোনো একটা জায়গায় যায় এবং চিনেরও কোথাও একটা যেতে হয়। তখনই ওর কাছে চ্যান আসে আর ওকে বলে তুমি কি ভেবেছ তুমি আমাকে আরেকটা চান্স দিবে কি না? মিয়া বলে আমার কাছ থেকে দূরে থাকো, আমি তোমার প্রতি ইন্টারেস্টেড না। চ্যান বলে আচ্ছা তুমি আমার প্রতি ইন্টারেস্টেড না, কিন্তু চিনো কোনো ভালো ছেলে না, সে তোমার জন্য ভালো হবে না। সে তোমাকে কোনো ভালোবাসে না, সে তোমাকে ইউজ করার জন্য এসব কিছু করছে। তাই এরকম ছেলের পাল্লায় না পড়লেই ভালো হবে, না হলে তুমি পরেও ধোঁকা পেতে পারো। মিয়া বলে ফালতু কথা বলা বন্ধ করো, সব ছেলেরা তোমার মতো হয় না। শিশি পুরাই তো রেগে যায় আর বলে তোমাদের ডিভোর্স হয়ে গেছে, তারপরেও তুমি তোমার এক্স ওয়াইফের পেছনে পড়ে আছো। মিয়া তো সাইডে চলে যায় এবং সব ড্রামা দেখে। আর সেখানে শিশি ওর হাজব্যান্ডকে অনেক কথা শোনায়। শিশি বলে তুমি আসলে একটা ধোঁকাবাজ, আগে তোমার ওয়াইফকে ধোঁকা দিয়েছ, এখন আমাকে ধোঁকা দিচ্ছ। চ্যান ওকে বলে আমার কি দুর্ভাগ্য হয়েছিল আমি তোমাকে বিয়ে করেছি। শিশি বলে আমিও তোমার কাছ থেকে আলাদা হতে পারবো না, আমি গর্ভবতী, আমার রেসপন্সিবিলিটি তোমার উঠাতেই হবে। চ্যানও তখন রেগে মেগে সেখান থেকে চলে যায় আর শিশি মানাতে মানাতে ওর পেছনে যায়। আর মিয়া তো এসব কিছু ড্রামা দেখে। তারপরে সিনে মিয়া তো চিনের সাথে হসপিটালে যায়। তখনই দূর থেকে ওরা সেখানে যান এবং শিশিকে দেখে। সেখানে সবার সামনে শিশি তামাশা শুরু করে দেয় আর চ্যানকে বলে আমি কেন তোমাকে বিয়ে করেছিলাম, তোমার কাছে কোনো কিছুই নেই, তুমি একটা গরিব। আমি কেন যে তোমার সাথে কোনো সম্পর্কে গেছিলাম, আমি তো ভেবেছিলাম তুমি অনেক বেশি রিচ, তাই আমি তোমাকে ফাঁসিয়েছিলাম। চ্যানও রেগে যায়, ওর গলা চাপতে শুরু করে আর বলে সব তোমার জন্য হয়েছে, আর এখন তুমি সব দোষ আমার উপরে চাপাচ্ছ, আমি আজকে তোমাকে মেরেই ফেলবো। সেখানে নার্স ওকে থামাচ্ছিল আর এসব কিছু ওরা দেখে। তারপরে সিনে সবার সামনে চিন ওকে প্রপোজ করে ফেলে। মিয়াও তো রাজি হয়ে যায়, ওর প্যারেন্টসেরা অনেক বেশি হ্যাপি। চ্যান আবার দূর থেকে এসব কিছু দেখে ফেলে আর চলে যায়। মিয়াও সেখানে চ্যানকে দেখে, কিন্তু ও জানতো ও এবার একেবারে ঠিক মানুষকেই চুজ করেছে। চিন ওকে প্রমিস করে ও তার বাচ্চাকে নিজের বাচ্চার মতোই ভালোবাসবে। তারপরে চিনে মিয়া যখন ওর বাড়িতে ছিল তখনই নিউজে ও দেখতে পায় শিশি 50 বছর বয়সের একটা বৃদ্ধ লোকের সাথে সম্পর্কে জড়িয়েছিল। আর চ্যান যখনই জানতে পারে ওর ওয়াইফ ওকে চিট করেছে, তখনই ও তাকে মেরে ফেলে। এখন শিশি মারা গেছে এবং চ্যানকেও জেলে বন্দি করা হবে। ও সেখানে নিউজ বন্ধ করে ফেলে। তখনই ওর কাছে ওর মেয়ে আসে আর মিয়াকে ওর মেয়ে হাক করে। তখনই জিন আসে আর ও মিয়াকে বলে তুমি কেন এসব ফালতু খবর দেখছো, নিজের মেয়ের সাথে টাইম স্পেন্ড করো আর অনেক বেশি হ্যাপি থাকো। আর এই সুন্দর পরিবারটাকে দেখানোর মাধ্যমে এই ড্রামাটাও শেষ হয়ে যায়।
তোমাদের কাছে এই ড্রামাটা কেমন লাগলো আমাকে জানাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।